আমরা গতকালকে গ্রেপ্তার করেছি। এটা নিয়েই মূলত আমাদের আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন। এর সাথে আরও দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে হাটহাজারী থানা এলাকায় গত 10 তারিখে জুলাইয়ের 10 তারিখে একজনকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়, নুরুল আজিম নামে। সেটার বিষয়ে আমরা কথা বলবো। আর সর্বশেষ জোরারগঞ্জের একটা ঘটনা আছে, যেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয় এবং সেখান থেকে আমরা একটি পিস্তল উদ্ধার করি। তো এই তিনটা বিষয় নিয়ে মূলত আমরা একটু ছোট করে বলবো। প্রথমেই আমি রাউজান এলাকার যে আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে হত্যা করা হয়েছিল গত 14 জুন। এই আপনারা জানেন, সেখানে তাকে পাহাড়তলি এলাকায় প্রকাশ্য দিবালোকে দুপুরের দিকে, দুপুর আনুমানিক 12টা বা 12:15টার দিকে কয়েকজন সন্ত্রাসী এসে প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায়, এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে, প্রায় 13টার মতো মামলা আছে। আফসারের নামে ওইরকম 8টার মতো মামলা আছে এবং সেগুলোর সবই মোটামুটি হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী বা অবৈধ অস্ত্র আইনে মামলা আছে এবং এগুলো তারা করে থাকে সাধারণত চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকায় তাদের মূলত আধিপত্য। তো এই 2 জনকে আমরা গতকালকেই সীতাকুণ্ড এলাকার যে শীতলপুর নামক জায়গা আছে, ওইখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের আগে আরও অন্য আরেকটা গাড়িতে হয়তো আরও অন্য সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আমরা আসলে একটা ধরতে গিয়ে আরেকটা আমরা মিস করে ফেলেছি। তো এইটাও আসলে আমরা তো এমনি বা হুট করে আমি ওইখানে গিয়ে চেকপোস্ট বসাইনি, নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই সন্ত্রাসী বা যারা চাঁদাবাজ আছেন এবং যারা বিভিন্ন রকমের অপরাধ কর্মের সাথে জড়িত, তাদের পিছনে এই জেলা গোয়েন্দা পুলিশ এবং তথা জেলা পুলিশ আমরা কিন্তু একেবারে লেগে আছি এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে, এখনও চলছে এবং চলবে। তো আমরা চাই যে এই চট্টগ্রাম অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করতে, সকল রকমের অপরাধ মুক্ত করতে, যেন দিনে দুপুরে এভাবে আর কেউ সন্ত্রাসের শিকার না হয়। তারপরও তাদের আসলে অনেক শেকড়, অনেক দূর পর্যন্ত আমরা শেকড়টা উপরে ফেলতে চাই। তো এই একটা বিষয় ছিল 1 নম্বর। এরপরে আরেকটা যে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে হাটহাজারী এলাকার কোন এলাকা? এটা মেখল ইউনিয়ন। হাটহাজারী এলাকার যে মেখল ইউনিয়ন, এখানে নুরুল আজিম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি স্বাভাবিকভাবে তার সাংসারিক কাজকর্ম করে থাকেন। তো তার সাথে একটা বিরোধের জের ধরে, তাদের পারিবারিক একটা বিরোধ এবং সেখান থেকে একটা বড় বিরোধের জের ধরে ওইখানে আবার একটা সন্ত্রাসী আছে, একজন না কয়েকজন। এর মধ্যে একজন হচ্ছে অন্যতম হচ্ছে আরেকজন দিদার, তার নামও দিদারুল আলম এবং তার সাথে আরেকজন আছে মোর্শেদ ওরফে আকিল। এই মোর্শেদ ওরফে আকিল, এই 2 জনে কিন্তু খুবই দুর্ধর্ষ। এই 2টা নাম হয়তো ওইভাবে আমরা মানে খুব বেশি আগে শুনে নাই, কিন্তু তাদের পিসিপিআর এবং তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস আমরা যখন অ্যানালাইসিস করলাম, তখন আমরা দেখলাম যে এরা 2 জনই খুবই দুর্ধর্ষ প্রকৃতির এবং প্রত্যেকের নামে, এই যে দিদারুল যে আছে, ওই নুরুল আজিম যে সকালে উঠে সে মাছ ধরতে গেছিল একটা নদীতে, পাশের বাড়ির পাশে মাছ ধরার সময় সকালে কিন্তু তারা এই 2 জনই মিলে এই কাজটা করে, তাকে কোপায় এবং গুলি করে হত্যা করে। তো এই দিদারুল আলমের আমরা পিসিপিআর যাচাই করে দেখলাম যে তার নামে 6টা শুধু সাজা ওয়ারেন্টি আছে, যেটা কোর্ট থেকে বিভিন্ন মামলায় সাজা হয়েছে, এরকম 6টা সাজা ওয়ারেন্টি আছে। এর বাইরে আরও তো মামলা আছে, সব মিলে বললাম আমি 13টা, সবগুলোরই কিন্তু হত্যা থেকে শুরু করে ওই বড় বড় ঘটনার মামলা।
এর সাথে মোর্শেদ যেটা ছিল সে আরও বেশি সিরিয়াস এবং সে অ্যাডিক্টেডও, মানে এরা খুব বেশি কিছু লাগে না, 10,000 15,000 টাকা দিলেই কিন্তু মোটামুটি একটা বড় ধরনের ঘটনা ঘটাতে এরা কোনো রকম কুণ্ঠাবোধ করে না। এরকম একটা আসামি যাকে আমরা হচ্ছে কি যে সিএমপির ভিতরে একটা বস্তির ভিতর থেকে আমরা ধরেছিলাম। তো ওই সময় আমরা এটা নিয়ে ব্রিফ করে নেই, যেহেতু আমরা ওই মামলাটার অর্ধেক কাজ করেছিলাম। পরবর্তীতে কালকে যখন আমরা দেখলাম যে সে কেরানীগঞ্জে এখান থেকে ঘটনাটা ঘটানোর পরে সে কিন্তু এলাকা ত্যাগ করে এবং ত্যাগ করে সে ঢাকাতে প্রথমে যায় এবং ওখানে একটা কেরানীগঞ্জ এলাকাটা বাসা নেয়। পরবর্তীতে আমরা যেহেতু তাদের পিছনে লেগেছিলাম, আমরা বুঝতে পারি যে কোন বাসা বা কোথায় সে নিয়েছে। ওইটা সূত্র ধরেই কিন্তু আমরা গতকালকে একটা অভিযান পরিচালনা করা হয় 2 দিন ব্যাপী। ওইখানে আমাদের টিম ছিল। তো গতকালকে আমরা তার বাসায় যখনই ঢোকে তখন কিন্তু আমরা পেয়ে যাই। তো তাই এই 2 জনকে আমরা পাওয়ার পরে সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সে এবং এই যে মোর্শেদ ওরফে আকিল, এই যে এলজি যেটা আছে এটাতে গুলি করেছিল, এই সেম এলজি সে কিন্তু নিজের তার দেখানো মতো কিন্তু আমরা উদ্ধার করেছি। আর আরেকটা যেটা, এটা জোরারগঞ্জ এলাকার একটা ঘটনা। এখানেও একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে এটা হিঙ্গিউলি ইউনিয়নের নাজিম। এই নাজিমকে গুরুতরভাবে কোপাইছে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পরে সে এখনও পর্যন্ত সুস্থ আছে, তবে সে খুবই গ্রিভিয়াস হার্ট বা গ্রিভিয়াস ইনজুরি হয়েছে তার মধ্যে। তো এই ঘটনায় আমরা 2 জনকে, বোরহান এবং রনি নামে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের দেখানো মতে একটা পিস্তল কিন্তু উদ্ধার করা হয়েছে, তার সাথে কয়েক রাউন্ড গুলিও ছিল। তো এই যে তাদের কাছ থেকে একটা পিস্তল, কয়েক রাউন্ড গুলি, নুরুল আজিম যেটা আছে এই হত্যার যে প্রধান আসামি দিদার, তার কাছ থেকে একটা এলজি, এবং তার আগে যেটা আমি বললাম রাউজান এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বা কিলিং স্কোয়াডের প্রধান বলা যায় দিদার, তার কাছ থেকে আমরা তার দেখানোর মতো একটা বিদেশি পিস্তল আমরা কিন্তু রাউজান এলাকা থেকে উদ্ধার করেছি। এই সব মিলে এই হচ্ছে আমার আজকের এই ব্রিফিংয়ের প্রধান যে 3টা বিষয়। আমার মোটামুটি শেষ। আপনাদের যদি কোনো বিষয় থাকে তাহলে বলতে পারেন। না, ও এখন কোথায় আছে আমরা জানি না, এটা যতক্ষণ না পর্যন্ত তাকে আমরা না পাচ্ছি। তবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটু দেখেছি যে সে ওই নোয়াখালীর কোম্পানিগঞ্জে, আমি এর আগে যেটা তথ্যটা দিয়েছিলাম যে ওখান থেকে আমাদের কাছ থেকে পালায় যেতে সক্ষম হয়েছে, যে কোনোভাবে হোক, আল্লাহ রহম করছে তারে। তো ওইখানে ওই স্ট্যাটাসে সে অবশ্য ধন্যবাদ জানাতে ভুলে নাই। সে ওইখানে আমাদের নাম লিখে কিছু পোস্ট করেছে এবং সাথে সাথে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে রংমালা এলাকা, যে এলাকার কিছু অসৎ লোক, আমার মনে হয় কিছু লোক যারা তাকে সহযোগিতা করেছে, তাকে আশ্রয় দিয়েছে, পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখছিল। আমরা ওইখানে অভিযান দেওয়ার পরে 5 ঘন্টা মানে চিরুনি অভিযানের মতো করছি, তারপরও পাইনি। কী কারণে? ওই এলাকার কিছু দুষ্ট লোকজন তাকে সহযোগিতা করেছে। আমি জানি না তারা জেনে করলো না জেনে করলো, তবে তাকে সহযোগিতা করার কারণে এই যে সে কিন্তু তার স্ট্যাটাসে তাদেরকে ধন্যবাদ দিতে কিন্তু ভোলে নাই। সে ধন্যবাদ দিয়েছে যে তাকে নিখুঁতভাবে তারা আশ্রয় দিয়ে তাদের পুলিশের হাত থেকে বাঁচাইছে। তো যাই হোক, এটা আল্লাহ রহম করছে তাকে, সে পুলিশের কাছ থেকে বেঁচে গেছে। এখন আমাদের কাজ আমরা করব, তাদের কাজ তারা করবে। না, নোয়াখালীবাসীর আসলে এটা তো এর সাথে সবাই জড়িত না, দেখা গেলো 1-2 জন হয়তো বা এই কাজটা করেছে। আমি আবার এটাও লক্ষ্য করেছি যে ওখানে ভয়েস অফ কোম্পানিগঞ্জ নামে একটা পেজ আছে, সেই পেজ থেকে কিন্তু তারা এটার ব্যাপারে প্রতিবাদ জানাইছে এবং বলছে যে এই যে ব্যক্তি এইরকম একটা শীর্ষ সন্ত্রাসী, যে মানুষকে দিনে দুপুরে হত্যা করতে কার্পণ্য বোধ করে না, একের পর এক হত্যা করে যাচ্ছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেই লোকটাকে যারা আশ্রয় প্রশ্রয় দিল তাদের ঠিকানাটা তারা জানতে চায়। আসলে ঠিকানা তো আমরাও জানি না, এটা আসলে আমাদের খুঁজে বের করতে হবে, অনুসন্ধান করে জানতে হবে যে এই ব্যক্তির আসলে কে ছিল। তো এটাকে তো সকল কোম্পানিগঞ্জবাসী বা নোয়াখালীবাসী তারাও কিন্তু এর প্রতিবাদ করছে। তো এর মানে এই না যে একজন প্রশ্রয় দিছে বা আশ্রয় দিছে, এর সাথে অন্যরা জড়িত। গতকালকে আমরা নিয়ে আসছি। আমরা আসলে গতকালকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। এদিকে আপনারা দেখেছেন যে আরও বড় অভিযানও ছিল আমাদের। তো আমরা ওইভাবে এখনও আমরা 10 দিন রিমান্ড পেয়েছি 2টি মামলায়। আমরা সময় আছে, আমরা আমাদের মতো করে আমরা যতটুকু সম্ভব তার ভিতরে যতটুকু যাওয়া যায়, যে পর্যন্ত যাওয়া যায়
আমরা যাব এবং সকল তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনি ওই দিনে বলছিলেন যে সন্ত্রাসীদের কোনো খারাপ করে দিন, কি অবস্থা, যারা অন্যান্য সন্ত্রাসী তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওই যারা অন্যান্য সন্ত্রাসী যারা আছে তারা হয়তো বুঝতে পারতেছে তাদের আসলে ওই ঘুম কিন্তু নাই, তারা বাড়িতেও নাই, আর আশেপাশে যেখানে একটু থাকতো সেখানেও নাই। তার মানে তারা জেগেই আছে, ঘুম তো নাই, আপনারও ঘুম নাই, আমার তাদেরও ঘুম নাই, আমারও নাই। এটা নিয়ে আমাদের নলেজে আছে, এটা বিশদ বলার দরকার নাই, আমরা একটু চেষ্টা করতেছি, দেখতেছি, এটা আমরা কাজ করতেছি। দলীয় আমি আরেকবার বারবার বলি, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা মানে বিভিন্ন রকমের অপরাধী, তারা কিন্তু ওই দলীয় লেভাস ধরে হয়তো করতে পারে, কিন্তু দলীয় বা রাজনীতির সাথে কিন্তু ওই যে এর কোনো সম্পর্ক নাই। তারা এটা করে তাদের নিজস্ব ওই যে বেনিফিটের কারণে বা নিজস্ব সুযোগ সুবিধার কারণে, এটা অন্য কোনো এর সাথে কারণ নাই, বা আমি ওটা বলতেও চাই না। আচ্ছা আমি বলি, ডেভিড ইমনের সহযোগী ডেভিড ইমন যেটা, রায়হান এবং ডেভিড ইমন বা এই গ্রুপগুলোর সাথে চমৎকার সম্পর্ক, এবং এরা একসাথেই কাজ করে। এরা যখন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে চট্টগ্রাম মহানগরীতে যেগুলো ঘটনা ঘটেছে, সবই মোটামুটি এরা একই সাথে। ওই ডেভিড ইমন, রায়হান, এরা হচ্ছে এক একটা পার্ট এক একজন দেখে, কিন্তু যখন মূল কাজ যখন করতে যায় তখন একসাথেই করে। তো এই যারা আছে সবই হচ্ছে মোটামুটি বলা যায় ওই ডেভিড ইমন, ওই রায়হান, এদেরই কোনো না কোনোভাবে ছত্রছায়া, আর ওই যে বিদেশে যে গ্যাংস্টার বা গ্যাং লিডার যে আছে ওনার ছত্রছায়া। এটার সাথে আমি একটু করতে চাই, এই যে তারা বিভিন্ন সময়ে যে অস্ত্রের মহড়া দেখিয়েছে, বিশাল অস্ত্র, এই অস্ত্রের ভান্ডারের কোনো খোঁজ আপনাদের আসলে এটার ওদের যে সিস্টেম, ওই যে আমরা যেমন যে ওই আগে জঙ্গি গোষ্ঠীদের যে সিস্টেমটা দেখতাম, ক্লাস্টার সিস্টেম, যে একটার সাথে আরেকটার সাথে কিন্তু খুব মানে কাট অফ সিস্টেম বলে, যে আপনার যদি মেইনটা ধরতে না পারি বা ওই জায়গা পর্যন্ত না যাইতে পারি, তাহলে কিন্তু ওই যে ওদের যে ভান্ডারগুলো, এটা কিন্তু আমরা খোঁজ পাবো না, এবং ওইটা পাওয়া খুব কঠিন। এর আগে যারা দেখেছেন যে সেটাও আমরা ধরার পরে সাথে সাথে এটা ব্যাপক প্রচারণার কারণে ওটা থেকে আমরা বঞ্চিত হয়েছি, বা আমরা ওটা কাজটা করতে পারি নাই। আবার এইটার ক্ষেত্রেও ঠিক তাদের যে উপরের যে লেয়ারটা আছে, বিশেষ করে যে রায়হানের যেটা, তো ওইটাকে যেহেতু আমরা এখনও টাচ করতে পারি নাই বা আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই, ওই জন্য এই বিষয়টা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে, এবং আমরা চেষ্টা করতেছি। এখন ধরার পরে ওটা করব না তার আগে আমার পারবো, এটা আসলে ডিপেন্ড করতেছে অনেক কিছু বিষয়ের উপরে। সেটা আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করে আমরা এটা চেষ্টা করব। এটা মামলা হয়েছে, ওইখান থেকে যে পানির নমুনা আমরা নিয়ে এটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যখন আমার রিপোর্টটা পেয়ে যাব পরীক্ষার পরে, তখন আমরা আসলে বুঝতে পারবো যেটা কি, আর এটার সাথে কারা কারা জড়িত, কী অবস্থা, এটা তো মামলার ইনভেস্টিগেশন চলছে। ঠিক আছে। কে সেটা কে? কোন অপরাধী কার সাথে কোন দলের সাথে জড়িত এটা বিষয় না, বিষয় হচ্ছে সে অপরাধী এবং সে ওই ঘটনার সাথে জড়িত। আমরা ধরে নিয়ে আসি, আমাদের কোনো বাধা নাই বা কেউ বাধা দেয়ও নাই, দিবও না। আমরা জানি এটা, তাকে আইনের আওতায় নিয়ে আসবো, সে যে অপরাধটা করছে সে অপরাধের বিচার হবে। ঠিক আছে। এটা যে বিষয়টা আছে এটা তো আন্ডার ইনভেস্টিগেশন। ওইটা এখনই বললে আবার এটা খারাপ হবে। আবার আমরা চেষ্টা করতেছি যেন কোর্টে গিয়েও তারা এই জিনিসগুলো বলে। তো এইটা হলে তখন আমি হয়তো বলতে পারবো, তার আগে বলাটা কঠিন হয়ে যাবে। আমরা দেখতেছি, এটা এখনই বলার সময় আসে নাই। ঠিক আছে, ধন্যবাদ।